Hello, everyone, and welcome to another episode of our project management learning session. আজকের এপিসোডে আমরা প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্টের দুইটা টপিকস নিয়ে কথা বলবো। প্রথমেই আমরা প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্টের কিছু ওভারঅল জেনারেল আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আর সেকেন্ড টপিকসে আমরা কিভাবে প্রজেক্টের কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানটা জেনারেট করি সেই সম্পর্কে আলোচনা করব। তো শুরু করা যাক প্রথমে কিছু জেনারেল আইডিয়া দিয়ে ওভারঅল কস্ট ম্যানেজমেন্টের জন্য। আমরা জানি যে যে কোনো কিছু পিএমআইজমের একটা বিষয় আছে, সেটা হলো যে আমরা কোনো কিছু করার আগে সেইটা করার জন্য প্ল্যান করব। সো প্রথমেই আমরা যদি আমাদের প্রজেক্টের জন্য কস্ট ম্যানেজমেন্ট করতে চাই, তাহলে আমাদের প্রথমে প্ল্যান করতে হবে আমরা কিভাবে আমাদের আমাদের প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্টের জন্য কি কি অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করব, যাতে আমরা এনশিওর করতে পারি আমরা যে বাজেটটা এস্টিমেট করছি সেই অনুসারে আমাদের প্রজেক্টটা রান করবে। আমরা কি ধরনের টুলস ইউজ করব, কি ধরনের প্রক্রিয়াতে আমরা এস্টিমেট করব, এই সম্পর্কে একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানে। সো তারপরে আমাদের সেকেন্ড কাজটা হবে যে আমরা প্রজেক্টের জন্য এস্টিমেশন করব। এস্টিমেশন আমরা কি করব, আমাদের অ্যাক্টিভিটি ওয়াইজ যে সব রিসোর্সগুলো আছে সেই রিসোর্সগুলোর জন্য কি ধরনের কস্ট জেনারেট হবে, এবং এই কস্টটা কি আমরা আমাদের ইন্টারনাল হাউস থেকে পাবো নাকি এক্সটার্নালি ওই অ্যাক্টিভিটিটাকে বা ওই রিসোর্সটাকে অ্যারেঞ্জ করতে হবে, সেই সম্পর্কে আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং করে আমরা আমাদের প্রজেক্টের অ্যাক্টিভিটিগুলোর জন্য একটা এস্টিমেশন করব। যখন এস্টিমেশন হয়ে যাবে, তারপরে সেকেন্ড স্টেপটা হলো যে আমরা আমাদের যে স্পন্সর আছে তাদের সাথে বসে প্রজেক্টের যেসব ফাইন্যান্সিয়াল ইন্ডেক্স আমাদের মেনটেন করতে হয়, আমাদের শিডিউল ম্যানেজমেন্টের যে রিকোয়ারমেন্ট আছে প্রতিটা অ্যাক্টিভিটি কখন শেষ করতে হবে, সেই অনুসারে আমরা একটা প্রজেক্টের জন্য বাজেট ফাইনাল করব, এবং অ্যাকর্ডিং টু শিডিউল প্ল্যান আমরা আমাদের প্রজেক্টের জন্য কিভাবে ফান্ডিংটা অ্যারেঞ্জ করতে হবে সেই সম্পর্কে স্পন্সরদেরকে একটা জেনারেল গাইডলাইন দেওয়ার চেষ্টা করব। স্পন্সররা সেই অনুসারে ফান্ড অ্যারেঞ্জ করবে, অথবা তারা একটু ফাইন টিউন করার চেষ্টা করবে আমাদের ওভারঅল প্রজেক্টের শিডিউলকে এবং আমাদের বাজেট রিকোয়ারমেন্টকে। সো এটা যখন ফাইনাল হয়ে যাবে, তার পরবর্তী কাজ হলো আমরা যখন এক্সিকিউশনে থাকবো আমরা এটাকে ম্যানেজ এবং কন্ট্রোল করার চেষ্টা করব। এখন ম্যানেজ মানে হলো যে আমরা মেক শিওর করবো আমরা যেন প্রতিটা অ্যাক্টিভিটিস বা আমাদের ওয়ার্ক স্কোপের মধ্যে যেসব কাজগুলো করার কথা ছিল সেগুলো আমাদের অন বাজেটের মধ্যে হয়। কোনো কারণে যদি সেটা না হয় তাহলে সেটাকে কন্ট্রোল করার চেষ্টা করব। কোনো কিছু কারেক্টিভ মেজারমেন্ট নিয়ে আমরা সেটাকে অ্যালাইন করার চেষ্টা করব আমাদের বাজেটের সাথে। যদি আমরা সেটা করতে না পারি, তাহলে আমরা চেঞ্জ রিকোয়েস্ট করে প্রজেক্টের নতুন বাজেট অথবা নতুন কোনো স্কোপ অ্যাড করার চেষ্টা করা যেতে পারে। এটা হলো ম্যানেজ অ্যান্ড কন্ট্রোলের জেনারেল আইডিয়া। তারপরে আমরা যদি খুব সংক্ষেপে একটা জিনিস চিন্তা করি, যে আমরা যখন খুবই ছোট প্রজেক্টের কাজ করি, তখন এই যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো আমরা হয়তো এক স্টেপে বা এক মিটিংয়ের মধ্যে ডিসকাশন করে বা একটা প্রসেসের মধ্যে শেষ করতে পারি। কিন্তু আমরা যখন অনেক বড় প্রজেক্টের জন্য কাজ করব, এই অ্যাক্টিভিটিস বা এই স্টেপগুলোকে আমরা হয়তো আলাদা আলাদা প্রসেস আকারেই কাজ করব। আরেকটা জিনিস হলো, যেহেতু প্রজেক্ট কস্ট একটা ইন্ডিকেটর আপনার প্রজেক্টের হেলথ অথবা প্রজেক্টের পারফরমেন্স মেজারমেন্টের জন্য, আপনাকে মেক শিওর করতে হবে যে আপনি যাতে প্রজেক্টের কস্টটাকে নিয়ে কাজ করা শুরু করতে পারেন প্রজেক্টের শুরুতে, যাতে খুব বেশি লেট না হয়ে যায়। ওকে, এ হলো জেনারেল আইডিয়া প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্টের। আমরা যদি পিএম বক্স 6 এডিশনের গাইডলাইন দেখি, তাহলে আমরা দেখব যে পিএম বক্স 6 এডিশনে এই এই চারটা প্রসেস, মেইনলি এই চারটা প্রসেসের কথাই বলা আছে। একটা হলো প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট। বেসিক্যালি এখানে আপনি চেষ্টা করবেন যে আপনার যে অন্য প্রসেসগুলো আছে কস্ট ম্যানেজমেন্ট রিলেটেড, সেগুলোকে আপনি কিভাবে করবেন সেটা সম্পর্কে একটা গাইডলাইন তৈরি করে দেওয়া, বা আপনি কোন কোন প্রক্রিয়াতে আপনি প্রজেক্টের এস্টিমেশন করবেন, কোন কোন প্রক্রিয়াতে আপনি প্রজেক্টকে ম্যানেজ করবেন, কন্ট্রোল করবেন, আপনার থ্রেশহোল্ড কেমন, বা আপনার আপনার টলারেন্স লিমিট কেমন, এই গাইডলাইনগুলো দিবে হলো প্ল্যান কস্ট ম্যানেজমেন্টের মধ্যে আপনার প্রজেক্টের জন্য। ওকে, তারপরে আপনি আপনার এস্টিমেশন করবেন। এস্টিমেশনের ক্ষেত্রে আপনি অনেক ধরনের টুলস ইউজ করতে পারেন। আপনি চাইলে মার্কেট প্লেস থেকে ডাটা নিয়ে আপনি আপনার অ্যাক্টিভিটিগুলো মনিটরি ভ্যালু নেওয়ার চেষ্টা করতে পারেন। আপনি কস্টকে মিনিমাইজ করার জন্য অল্টারনেটিভ কোনো আইডিয়া নিতে পারেন। এই সব কিছু করবেন আপনি এস্টিমেট কস্ট প্রসেসের আন্ডারে। যখন এস্টিমেশনটা হয়ে যাবে, আপনি সেটাকে বাজেট আকারে স্পন্সরের কাছ থেকে অ্যাপ্রুভাল নেবেন, তারপরে কন্ট্রোল কস্ট করবেন। পিএমবকে এই চারটা প্রসেসের কথাই বলা আছে। ঠিক আছে, এ হলো
জেনারেল আইডিয়াস, আমরা এই জেনারেল আইডিয়াটাকে যদি আরও একটু ডিটেল আকারে বোঝার চেষ্টা করি যে আমরা আমাদের প্রজেক্টের জন্য কিভাবে কাজ করার চেষ্টা করি। সো আমরা যদি এটা যদি একটু চিন্তা করি তাহলে প্রথমেই যেটা আসে যে সেটা হলো যে আপনাকে জানতে হবে প্রজেক্টের ডেলিভারেবলগুলো কী কী ছিল। তার মানে আপনি যখন স্কোপ ম্যানেজমেন্ট করেছিলেন, ডাব্লিউবিএসগুলো ক্রিয়েট করছেন, সো আপনার ডেলিভারেবলগুলো লাগবে। এখন ডেলিভারেবলগুলো যখন লাগছে সেখানে আমাদের ডাব্লিউবিএস এর একটা লোয়েস্ট লেভেল ছিল ওয়ার্ক প্যাকেজ। সো আপনার ওয়ার্ক প্যাকেজগুলো জানা লাগবে যে আপনি কোন ডাব্লিউবিএস করার জন্য আপনার কি পরিমাণ খরচ হবে বা কোন কন্ট্রোল অ্যাকাউন্টে কয়টা ডাব্লিউবিএস আছে, একটা ডাব্লিউবিএস এর আন্ডারে কয়টা ওয়ার্ক প্যাকেজ আছে, সেইটা দিয়ে কিন্তু আপনার শুরু বেসিক স্ট্রাকচার কস্ট ম্যানেজমেন্টের। সো আমি যখন ওয়ার্ক প্যাকেজ পাবো, আমি যখন ডিফাইন অ্যাক্টিভিটিস করেছি, আমি কি করেছি আমার ওয়ার্ক প্যাকেজের জন্য কি কি অ্যাকশন নেওয়া লাগে বা কি কি অ্যাক্টিভিটি করা লাগে সেটা ফাইনাল করার চেষ্টা করেছি। সো আমাদের প্রজেক্টের সবগুলো ওয়ার্ক প্যাকেজের জন্য কি কি অ্যাক্টিভিটি করা লাগবে সেটা আমরা ফাইনাল করি ডিফাইন অ্যাক্টিভিটিস প্রসেসের মধ্যে। সো ওয়ান্স যখন অ্যাক্টিভিটিগুলো আমি পেয়ে যাই তাহলে হয় কি আমি আমার অ্যাক্টিভিটির জন্য কি পরিমাণ রিসোর্স লাগবে বা কাকে আমি অ্যাক্টিভিটির জন্য কোন রিসোর্সকে আমার অ্যাসাইন করছি ওই অ্যাক্টিভিটির জন্য এই লিস্টটা আমি এইটা নিয়ে ওয়ার্কআউট করতে পারবো। সো অ্যাক্টিভিটি লিস্ট পেয়ে যাওয়া মানে হলো আপনি আপনার প্রজেক্টের একটা বড় উইন্ডো ওপেন করলেন, তারপরে আপনি অনেকগুলো কাজ একসাথে শুরু করার সুযোগ থাকে। এর মধ্যে একটা হলো যে আপনার অ্যাক্টিভিটির কী কী রিসোর্স লাগবে, অ্যাক্টিভিটির জন্য ডিউরেশন কতটুকু আসবে, অ্যাক্টিভিটির কস্ট এস্টিমেশন কেমন হবে, প্রতিটা অ্যাক্টিভিটির ক্ষেত্রে কী ধরনের রিস্ক আছে সেটা সম্পর্কে আপনি আইডিয়া পেতে পারেন। সো তার মানে কি আপনি আপনার অ্যাক্টিভিটির জন্য রিসোর্স ফাইনাল করবেন, অ্যাক্টিভিটির জন্য রিস্ক ফাইনাল করবেন। এই দুইটা ডাটা নিয়ে আপনি কি করবেন, আপনার ওই অ্যাক্টিভিটির জন্য একটা এস্টিমেশন তৈরি করবেন, কস্ট এস্টিমেশন তৈরি করবেন। যখন আপনি কস্ট এস্টিমেশনটা পেয়ে যাবেন তখন আপনি কি করতে পারবেন, আপনি বাজেটটাকে ডিটারমাইন করতে পারবেন। কেন আপনাকে ডিটারমাইন বাজেটের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আলোচনা করতে হবে, কারণ হলো যে বাজেট যখন আপনি করবেন আপনাকে শুধুমাত্র প্রজেক্টের প্রতিটা কস্ট অ্যাগ্রিগেট করে আমি একটা বাজেট ঠিক করলাম তা না, আপনাকে দেখতে হবে যে আপনার কোনো ফাইন্যান্সিয়াল রিকোয়ারমেন্ট আছে কিনা। তার মানে আপনার এগ্রিমেন্টে কোনো ডিফাইন কস্টের কথা বলা আছে কিনা। হতে পারে সেটা সিকিউরিটি ডিপোজিট, হতে পারে সেটা পারফরমেন্স গ্যারান্টিজ, হতে পারে সেটা ইন্স্যুরেন্স। এগুলোকে সব শুধুমাত্র অ্যাক্টিভিটি না, আপনার এগ্রিমেন্টে যেসব ডেটাগুলো আছে যেগুলো ফিনান্সিয়ালি আপনাকে ইম্প্যাক্ট করবে বা ফিনান্সিয়ালি আপনাকে করতে হবে সেটা সম্পর্কে আপনার ডিটেল আন্ডারস্ট্যান্ডিং নিয়ে আপনি প্রজেক্টের জন্য একটা বাজেট রিলেট করবেন এবং প্রজেক্টের বাজেটটা কখন কোন সময় আপনার কত টাকা লাগবে সেটা সম্পর্কে আপনি একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। তার মানে প্রজেক্টের ফাইন্যান্সিংটা কিভাবে হবে বা ফাইন্যান্সিংটা কোন কোন সময় লাগবে সেটা সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার চেষ্টা করবেন। সেই আইডিয়াটাকে নিয়ে আপনার প্রজেক্টের ফান্ড যারা দিবে তাদের সাথে আলোচনা করে আপনার রিকোয়ারমেন্টের সাথে তাদের ফান্ড রিলিজ রিকোয়ারমেন্টটাকে ম্যাচ করার চেষ্টা করবেন। যদি কোনো কারণে ম্যাচ করার চেষ্টা না হয় বা ম্যাচ করতে না পারেন, অনেক ক্ষেত্রে দেখা যায় যে লোন প্রসিডিউরের ক্ষেত্রে যদি আপনি ফান্ডটা এক্সটার্নাল সোর্স কোনো ব্যাংক অথবা ইয়া থেকে পেয়ে থাকেন তখন এক্সটার্নাল সোর্স কিন্তু কিছু প্রিডিফাইন্ড কন্ডিশন দিয়ে থাকে। সেই কন্ডিশন অনুসারে যদি আপনি কাজ করতে চান তাহলে আপনাকে কিছুটা সময় হয়তো ওয়েট করতে হতে পারে। যদি এরকম কোনো সিচুয়েশন তৈরি হয় তখন আপনাকে কী করতে হয়, আপনার বাজেটটাকে নিয়ে গো ব্যাক করে শিডিউলটাকে অ্যাডজাস্ট করে রিসোর্স ম্যানেজমেন্ট রিস্ক ম্যানেজমেন্টটাকে আবার রিফাইন করে আবার নতুন একটা বাজেট রিকনসিলিয়েশন করতে হয়। সেই কোডটা করে আপনি বাজেটটা অ্যাপ্রুভ নেওয়ার চেষ্টা করেন, রাইট? সো এই কয়টা অ্যাক্টিভিটিস আপনি বাজেট ডিটারমাইন বাজেটের মধ্যে করেন, বাজেটটা যখন হয়ে যায় আপনি কস্ট বেসলাইন পেয়ে যান, রাইট? এখন আপনি যখন এক্সিকিউশনে থাকছেন আপনার মেইন কাজ হলো যে আমার দেখা প্ল্যান ভার্সাস অ্যাকচুয়ালটা ঠিক আছে কিনা। তার মানে আপনি ভেরিয়েন্স অ্যানালাইসিস করেন, আপনি হয়তো ট্রেন্ড অ্যানালাইসিস করে ফোরকাস্ট করার চেষ্টা করেন ফিউচারে কতটুকু কাজ করতে পারবেন। তারপরে আপনি যদি কোনো কারণে দেখেন যে না আমি কোনোভাবেই প্রজেক্ট শেষ হওয়ার সময় আপনার যে বাজেটটা ধরেছিলেন সেটাকে ইনটেক রাখতে পারছেন, যদি আপনি না পারেন তাহলে আপনি কি করেন, আপনার চেঞ্জ রিকোয়েস্টের মাধ্যমে ওই নতুন করে বাজেট নেওয়ার চেষ্টা করেন। এই প্রক্রিয়াটা চলতে থাকে কন্ট্রোল কস্ট প্রসেসে। এইটা হলো একটা জেনারেল আইডিয়া, প্রজেক্টের ওভারঅল কস্ট ম্যানেজমেন্টের একটা আইডিয়া আমরা শেয়ার করলাম। নাও আমরা চলে যাই কিভাবে আমরা প্রজেক্টের প্ল্যানটাকে ফিক্স করি। সো আমাদের সেকেন্ড টপিকস কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে আমরা এখন কথা বলবো। সো প্রথমেই যদি আমি আবারও যদি কিছু ডিফারেন্ট আলোচনা নিয়ে চিন্তা করি সেটা হলো যে আমরা কিন্তু প্রজেক্টের কস্ট যখন ডিটারমাইন করছি আমরা বেসিক্যালি আমাদের প্রজেক্টের জন্য যেসব রিসোর্স লাগতেছে সেটা শুধুমাত্র হিউম্যান রিসোর্স না,
আপনার ম্যাটেরিয়াল রিসোর্স, ইভেন আপনি যেই সফটওয়্যারটা ইউজ করছেন সেটাও কিন্তু আপনার প্রজেক্টের জন্য একটা রিসোর্স। আপনার যদি টেস্টিং টুলস লাগে সেটাও আপনার প্রজেক্টের জন্য একটা রিসোর্স। থার্ড পার্টি থেকে যদি আপনি কোনো কারণে সাবকন্ট্রাক্টিং করেন কোনো আইটেম, সেটাও কিন্তু আপনার প্রজেক্টের জন্য একটা রিসোর্স। সেই জিনিসগুলোকে আপনার কনসিডারেশন করে আপনার আপনার প্রজেক্টের জন্য এস্টিমেশন করবেন। সো আপনাকে এই আইডিয়া থাকা লাগবে কোন রিসোর্স আপনি এক্সটার্নাল সোর্স থেকে নেবেন, কোন রিসোর্স আপনি ইন্টারনাল সোর্স থেকে নেবেন, কোন রিসোর্স আপনি আপনার এন্টারপ্রাইজ এনভায়রনমেন্ট থেকে নেবেন, কোন রিসোর্স আপনি আপনার অর্গানাইজেশন ওন রিসোর্স থেকে নেবেন, সেটা সম্পর্কে আপনার একটা জেনারেল আন্ডারস্ট্যান্ডিং থাকা লাগবে। তারপর যেটা সেটা হলো যে আপনি আসলে যদি চান যে প্রজেক্টটাকে অনেক সহজে করার জন্য, হতে পারে এরকম যে যে আপনি যে কাজটাকে কম গুরুত্ব দিয়েছেন সেটার কারণে আপনার হয়তো প্রজেক্টের কস্ট অনেক বেড়ে যেতে পারে, বা প্রজেক্ট হয়তো ইনকার এ ডেফিনেট অ্যামাউন্ট অফ মানি ডিউ টু আপনার ডিসিশনের জন্য। সো আপনাকে ডিসিশনটা নিতে হবে আপনার প্রজেক্টের রিকোয়ারমেন্ট অনুসারে, ঠিক আছে? আবার ডিফারেন্ট স্টেক হোল্ডারের জন্য কিন্তু ডিফারেন্ট ভিউ থাকে। একেকজনের চিন্তাভাবনা একেক রকম থাকে। কেউ হয়তো কস্ট এর ব্যাপারে খুবই টলারেট, কেউ হয়তো কস্টের ব্যাপারে লিটল ফ্লেক্সিবল। কারো আইডিয়া হলো যে 10% প্রজেক্টের কস্ট এদিক সেদিক হলে ঠিক আছে, 20% হলো কারো কারো ক্ষেত্রে সেটা হয়তো ইভেন 1% নট ওকে, ফিক্স যেটা দেওয়া আছে সেটার মধ্যে করতে হবে। সো এই যে হাউ টু সে, এই যে একটা লিমিট এক একজনের বিহেভিয়ারের মধ্যে, তার টলারেন্স লিমিটের মধ্যে যে ডিফারেন্সিয়েটটা থাকে সেটা নিয়েও আপনাকে কিন্তু একটু আইডিয়া করতে হবে, এবং এটাও কিন্তু আপনার প্রজেক্টে যখন প্ল্যান করছেন ওভারঅল সেটাকে আপনার মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস যেটা সেটা হলো যে আপনি কখন ফান্ডটা পাচ্ছেন, কোন অর্গানাইজেশন থেকে পাচ্ছেন, আপনার রিটার্ন অফ ইনভেস্টমেন্ট, এগুলো কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। সো আপনি যখন কস্ট ম্যানেজমেন্ট করছেন, আপনি যখন বাজেট করছেন, আপনাকে কিন্তু ওই যে আমার যে প্রজেক্টের যে বিজনেস কেস ছিল সেটা সম্পর্কে কিন্তু আপনার আইডিয়া থাকা লাগবে। সো নাও আমরা যদি ইনপুট, আউটপুট অ্যান্ড টুলস অ্যান্ড টেকনিক দেখি, প্রথম জিনিসটা হলো যে আমরা প্ল্যান কস্ট ম্যানেজমেন্টে আমাদের উদ্দেশ্য হলো যে আমরা চেষ্টা করব প্ল্যান কস্ট ম্যানেজমেন্টের ক্ষেত্রে এই প্রসেসে আমরা ডিফাইন করার চেষ্টা করব আমরা আমাদের প্রজেক্টের কীভাবে এস্টিমেট করব, কীভাবে ম্যানেজ করব, কীভাবে কন্ট্রোল করব, কীভাবে আমরা বাজেটকে ডিটারমাইন করব, কোন ইউনিটে ডিটারমাইন করব, আমাদের ইউনিট অফ মেজারমেন্ট কী হবে, আমাদের আমরা কি এটা ইউএসডিতে করব নাকি ম্যান আওয়ারে করব, এই সম্পর্কে জেনারেল আইডিয়া দিবে এই প্ল্যান কস্ট ম্যানেজমেন্ট, ঠিক আছে? এই প্রসেসের কারণে আমাদের যেটা হয় আমরা মেনশিওর করি যে আমাদের পরবর্তী প্রসেসগুলো অন টাইমে বা আমরা ফিজিক্যালি কীভাবে করব সেটা সম্পর্কে এই প্রসেসের মাধ্যমে আমরা জেনারেল গাইডলাইন পেয়ে থাকি, ঠিক আছে? এইটা হলো ইনপুট অ্যান্ড টুলস অ্যান্ড টেকনিক। আমরা যদি আরেকটু ডিটেল দেখার চেষ্টা করি তাহলে আমরা দেখব যে ইনপুটে থাকবে, যেহেতু আমরা এখন প্ল্যানিং প্রসেসে আছি, আমাদের কাছে প্রজেক্ট ম্যানেজমেন্টের প্ল্যান আছে। এখন প্রজেক্ট ম্যানেজমেন্টের প্ল্যানের ক্ষেত্রে প্রজেক্ট কস্ট ম্যানেজমেন্টের রিলেটেড কোনটা আছে? একটা হলো শিডিউল ম্যানেজমেন্ট, বেসিক্যালি আপনি আপনার রিসোর্সগুলোকে কখন কোন সময় অনবোর্ড করছেন, বা আপনার কখন ওই রিসোর্সকে দরকার হচ্ছে, এই যে বা কোন অ্যাক্টিভিটি কখন শুরু হবে, কোন অ্যাক্টিভিটির সাথে কোন রিসোর্স আছে সেটা সম্পর্কে আপনার একটা আইডিয়া দিবে শিডিউল ম্যানেজমেন্ট। রিস্ক ম্যানেজমেন্ট আপনাকে দিবে যে আপনি কোন 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 অ্যাক্টিভিটির জন্য কী ধরনের রিস্ক রেসপন্স মেজারমেন্ট দিচ্ছেন, সেই মেজারমেন্টের কারণে যদি আপনাকে কস্ট ইনকার্ড হয় সেটাও আপনাকে কিন্তু এই প্রসেসের মধ্যে থাকবে আর কি। সো এই দুইটা প্ল্যানিং প্রসেস আপনার জন্য গুরুত্বপূর্ণ। তারপর হলো প্রজেক্ট চার্টার। বেসিক্যালি আমি যেহেতু প্ল্যানিং প্রসেসে আছি, তার মানে আমার যে ইনিশিয়েটিং প্রসেসে প্রজেক্ট চার্টার আছে সেটার যে আউটপুট প্রজেক্ট চার্টার সেটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে প্রজেক্ট চার্টারে অনেক ক্ষেত্রে হয় যে প্রি অ্যাসাইন রিসোর্স থাকে। তার মানে ওই প্রি অ্যাসাইন রিসোর্সের কস্ট কিন্তু আপনার জন্য ডেফিনিটলি ইনকার করছে আপনার প্রজেক্টে, সেটা আপনাকে মাথায় নিয়ে প্রজেক্টের জন্য প্ল্যান করা লাগবে। তারপর হলো এন্টারপ্রাইজ এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস। বেসিক্যালি এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে অর্গানাইজেশন যেসব কালচার আছে, মার্কেট প্লেস কন্ডিশন আছে, বেঞ্চমার্কিং আছে আপনার। কারণ কি, যেহেতু আপনি একটা মাল্টিন্যাশনাল অর্গানাইজেশন, আপনার এক্সচেঞ্জ রেট নিয়ে চিন্তা করতে হয়। আপনি হয়তো স্যালারি পে করছেন বিডিটিতে, কিন্তু আপনার ওন সোর্স হলো আরএমবি বা ইউএন, কিন্তু আপনার প্রজেক্ট কন্ট্রাক্ট সাইন করছেন ইউএসডি অথবা ইউরোতে। সো আপনাকে এই ৩ ধরনের এক্সচেঞ্জ রেট নিয়ে কিন্তু আপনার প্রজেক্টের কস্ট চিন্তা করতে হবে। কারণ ইউএসডি হয়তো ডায়নামিক ডে বাই ডে চেঞ্জ হতে পারে, ইউরো ডায়নামিক ডে বাই ডে চেঞ্জ হয়। কিন্তু আপনি যখন যে অফিসে যাকে স্যালারি দিচ্ছেন বা যে কস্টটা ইনকার্ড হচ্ছে সেই অফিস দিয়ে, সেটা কিন্তু ফিক্স থাকে। সো এই জিনিসগুলো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা হলো যে আমরা যেহেতু প্রজেক্টে অনেক ধরনের রিসোর্সকে ইউজ করব, এর মধ্যে হতে পারে সাবকন্ট্রাক্টিং রিসোর্স, এর মধ্যে হতে পারে টেস্টিং টুলস, এর মধ্যে হতে পারে সফটওয়্যার। এই বড় বড় অর্গানাইজেশনে হয় কি,
এই ধরনের আইটেমগুলোর ক্ষেত্রে তাদের একটা কমার্শিয়াল ডাটাবেস থাকে ওভারঅল অর্গানাইজেশনের জন্য। সেখানে ওই প্রতিটা রিসোর্সের জন্য কি পরিমাণ খরচ হয় সেটার একটা জেনারেল গাইডলাইন দেওয়া থাকে। যদিও আপনি হয়তো ইন রিয়েলিটি আপনার ওই রিসোর্সের জন্য খরচ হচ্ছে $1, কিন্তু কমার্শিয়াল ডাটাবেস মানে হলো যে যেটা গ্লোবালি তারা এটা সিদ্ধান্ত নিয়েছে ওই রিসোর্সের জন্য তার খরচ সে ইনকার্ড হয় বেসিক্যালি $2, কারণ ওভারহেড খরচটা কিন্তু ডিরেক্ট খরচের সাথে যোগ হয়ে যায়। সো সেই জিনিসটা কিন্তু আপনার মাথায় রাখা লাগবে। আপনি কোন টুলস আপনার অর্গানাইজেশনের জন্য ইউজ করছেন যাতে আপনি আপনার প্রজেক্টের কস্টটাকে ম্যানেজ করতে পারবেন, সেটা কিন্তু আপনার জন্য ইম্পর্টেন্ট, কারণ সেটাও আপনার একটা টুলস বা একটা রিসোর্স যেটা আপনার প্রজেক্ট কস্ট কন্ট্রোলকে ম্যানেজ করার জন্য ইউজ করা হয়। সো প্রজেক্ট ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম আপনার অর্গানাইজেশন যদি থেকে থাকে সেটা আপনার জন্য একটা ইনপুট টু ডিটারমাইন কিভাবে আপনি কস্ট ম্যানেজমেন্টের প্ল্যান করবেন। ঠিক আছে, অর্গানাইজেশন প্রসেসেও সিমিলার, আপনি হিস্ট্রি ইনফরমেশন নেবেন, আপনার কাছে হয়তো ফাইন্যান্সিয়াল ডাটাবেস থাকতে পারে কোন কোন খরচ হয় কোন প্রজেক্টের জন্য, সেগুলো আপনার প্রজেক্টের কাজে লাগতে পারে। নাও আমরা যদি টুলস অ্যান্ড টেকনিক নিয়ে চিন্তা করি, এখানে ৩টা টুলস অ্যান্ড টেকনিকের কথা বলা হয়েছে। এক্সপার্ট জাজমেন্ট, বেসিক্যালি আপনি অনেক ধরনের এক্সপার্টিস থেকে আপনি আপনার প্রজেক্টের কস্টের ব্যাপারে এস্টিমেশন বা প্রজেক্টের কস্ট কীভাবে এস্টিমেট করবেন সেই সম্পর্কে আন্ডারস্ট্যান্ডিং নিতে পারেন। আপনি কি 1 পয়েন্ট করবেন, নাকি আপনি বটম আপ যাবেন, নাকি আপনি 3 পয়েন্ট এস্টিমেট করে রিস্কটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করবেন। এই ধরনের জাজমেন্ট কিন্তু আপনি এক্সপার্টিসের কাছ থেকে নিতে পারেন। আপনার ইন্ডাস্ট্রিতে হয়তো কোনো বেঞ্চমার্কিং আছে, ইন্ডাস্ট্রির বা ডিসিপ্লিনারি বা আপনি যে ইন্ডাস্ট্রিতে আছেন সেই ইন্ডাস্ট্রিতে যদি সিমিলার টাইপ অফ ওয়ার্কের জন্য কী ধরনের ডিসিপ্লিন বা কী ধরনের বেঞ্চমার্কিং আছে সেটা কিন্তু আপনার প্রজেক্টের জন্য একটা রেফারেন্স হতে পারে। আপনি টু ডিটারমাইন যে আপনি কোন কারেন্সিতে আপনি এটা ইউজ করবেন, অথবা কিভাবে আপনি আপনার প্রজেক্টের কন্ট্রোল মেকানিজমটাকে অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। সো এটাও আপনার জন্য একটা ইনপুট। ওকে, সেকেন্ড যেটা সেটা হলো যে ডাটা অ্যানালাইসিস, অল্টারনেটিভ অ্যানালাইসিস। বেসিক্যালি আপনি কোন প্রক্রিয়ার মাধ্যমে আপনি আপনার প্রজেক্টের এস্টিমেশন করছেন। আপনি কি থার্ড পার্টির সাথে মেক অর বাই অ্যানালাইসিস করবেন, নাকি আপনি আপনার যে কমার্শিয়াল ডাটাবেস আছে সেটাকে আপনি ইউজ করার চেষ্টা করবেন, নাকি আপনার যেটা লোয়েস্ট হবে সেটাকে আপনি ইউজ করবেন। সো এই অল্টারনেটিভ অ্যানালাইসিসগুলো কিন্তু আপনার জন্য প্রয়োজন। প্রজেক্টের ফান্ডিংটা কি আপনি অল্টারনেটিভ অ্যানালাইসিস করে তারপরে করবেন, মানে আপনি আপনার ওন সোর্স থেকে ফান্ডটা অ্যারেঞ্জ করার চেষ্টা করবেন, অথবা ব্যাংকের সাথে লোন করে আপনি করবেন, আপনার যে ইকুইটি আছে সেখান থেকে নিয়ে আপনি করবেন। এই অ্যানালাইসিসটা আপনাকে ডিটারমাইন করতে হবে এই কস্ট ম্যানেজমেন্ট প্ল্যানে। মিটিং, বেসিক্যালি আপনি যখন প্ল্যানটাকে ডিটারমাইন করছেন আপনাকে মিটিং করতেই হতে পারে এক্সপার্টিসের সাথে, হতে পারে প্রজেক্ট টিমের সাথে, হতে পারে প্রজেক্ট ম্যানেজারের সাথে, হতে পারে সবাই মিলে, অথবা স্পন্সরদের সাথেও আপনাকে মিটিং ম্যানেজমেন্ট করতে হতে পারে। সো এই হলো জেনারেল টুলস অ্যান্ড টেকনিক প্ল্যান কস্ট ম্যানেজমেন্টের। এখন আমরা কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান থেকে আমরা আউটপুট পাবো কি? কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান। সো এখানে কি কি থাকবে? এখানে থাকবে আপনি কোন ইউনিটটাকে ইউজ করবেন, আপনি কি সে ফর এক্সাম্পল ধরেন আপনার একটা অ্যাক্টিভিটির আপনার বাজেট ধরা ছিল ৳1, এখন এটা খরচ হলো ৳1.1। এটা কি আপনার জন্য অ্যাকসেপ্টেবল নাকি অ্যাকসেপ্টেবল না? সে ফর এক্সাম্পল আমি যদি এটাকে একটু সহজভাবে বোঝানোর চেষ্টা করি। ধরেন আপনার একটা প্রজেক্টের বাজেট ছিল ৳100। এখন আপনি শেষ করে দেখলেন যে এটা খরচ হচ্ছে ৳100.1, তার মানে 1% বাড়ছে। সো এটা কি আপনার জন্য অ্যাকসেপ্টেবল কিনা? এটা ডিটারমাইন করার চেষ্টা করবেন। অনেক ক্ষেত্রে এটা হয় যে ঠিক আছে এই প্রিসিশন আমরা 1 to 2% আমরা অ্যাকসেপ্ট করে নিব। আপনি যে এস্টিমেশনটা করছেন আপনি কতটুকু এটাকে অ্যাকুরেট করতে চান। অনেক ক্ষেত্রে হয় যে আপনি যদি বেশি অ্যাকুরেট করতে চান আপনাকে অনেক ধরনের অ্যানালাইসিস করা হয়, ইন ডেপথ অ্যানালাইসিস করা লাগে। সো ইন ডেপথ অ্যানালাইসিস মানে হলো যে আপনার জন্য এটা সময় দিতে হয় ওই কস্ট এস্টিমেশনের জন্য। এখন আপনি যদি সময় দেন তাহলে কি হবে? আপনার এটা একটা নতুন কস্ট ইনকার্ড হচ্ছে না, কারণ সময়ও তো টাইম। রিসোর্স যদি সময় দিয়ে কাজ করে তাহলে সেই সময়ের জন্য আপনার একটা কস্ট ইনকার্ড হচ্ছে। সো আপনি কি 20% অ্যাকুরেসি নিয়ে আপনি কস্ট এস্টিমেশন করতে চান? নাকি আপনি 50% অ্যাকুরেসি নিয়ে কস্ট এস্টিমেশন করতে চান? এটা যদি আমি আরেকভাবে বোঝানোর চেষ্টা করি, ধরেন আপনি একটা প্রজেক্টে কাজ করছেন, এই প্রজেক্টের বাজেট আপনি ঠিক করলেন $1 million। এখন আপনি বললেন যে $1 million এটা 20% এদিক সেদিক হতে পারে। তার মানে কি এটা 1 মিলিয়ন থেকে 1.2 মিলিয়নের মধ্যে হবে। তার মানে আপনার হাতে একটা বড় গ্যাপ আছে, সেই গ্যাপ অনুসারে আপনি কাজ করছেন। আপনার অ্যাকুরেসি লেভেল খুব অ্যাকুরেট না। এখন আপনি যদি $1 million বলেন, আপনি 5% বলেন তাহলে কি হবে? $1.05 মিলিয়ন। সো আপনার অ্যাকুরেসি কিন্তু কমে যাচ্ছে। এই অ্যাকুরেসি যদি কম হয় তাহলে কি হচ্ছে? আপনার জন্য টলারেন্স লিমিটটা কিন্তু কমে যাচ্ছে। সো আপনি কোন অ্যাকুরেসি লেভেলে আপনার এস্টিমেশনটা করছেন সেই অনুসারে কিন্তু আপনার ফ্লেক্সিবিলিটিটা বাড়ে। আপনি এই যে আমরা যে অর্গানাইজেশনাল প্রসিডিউরাল লিঙ্কস বলতে আমরা যেটা বুঝাচ্ছি, আমরা যে WBS করছি তার সাথে কি হচ্ছে? কন্ট্রোল অ্যাকাউন্টের রিলেশনশিপ আছে, তাই না? এই সিস্টেমটা আপনি কোন সিস্টেম থেকে ইউজ করছেন? এই প্রসিডিউরটা আপনার অর্গানাইজেশন দিয়ে দিবে।
আপনাদের থ্রেশহোল্ড কেমন, মানে ভেরিয়েন্স যদি হয়, ডিফিকাল্টিস, সে ফর এক্সাম্পল কোনো একটা অ্যাক্টিভিটিসের ভেরিয়েন্স আসলো 2 টাকা, আপনি কি এটাকে অ্যাকসেপ্ট করে নেবেন কিনা? এখন 2 টাকা যদি আসে তাহলে এটা ওভারঅল প্রজেক্টে কি ইম্প্যাক্ট আনতেছে, এই থ্রেশহোল্ডগুলো নিয়ে আলোচনা বা এই থ্রেশহোল্ডের একটা লিমিট আপনি সেট করে দেবেন। আপনার পারফরমেন্স মেজারমেন্ট যে বেসলাইন আছে সেটাকে আপনি কিভাবে মেজার করবেন, আর্ন ভ্যালু ম্যানেজমেন্টে আপনি কোন কিভাবে আপনি এটাকে আপনার আর্ন ভ্যালুটা কিভাবে আপনি ক্যালকুলেট করবেন, কত পার্সেন্টেজ শেষ হয়েছে একটা কাজের, সেটা ডিটারমাইন কিভাবে করবেন, আপনি কি এটা প্রি ডিফাইন করে দেবেন নাকি আপনি জাজ করার চেষ্টা করবেন ডিউরিং ওয়ার্কিং প্রসেস। এই জিনিসগুলো আপনাকে আগে থেকে ঠিক করে রাখা লাগবে। আপনার রিপোর্টিং ফরম্যাটটা কেমন হবে, কোন স্টেক হোল্ডারকে আপনি কতটুকু জানাবেন, কোন ফাইন্যান্সিয়াল ইনফরমেশন আপনাকে কোন স্টেক হোল্ডার কতটুকু জানতে পারবে, সেই সম্পর্কে আপনার একটা জেনারেল গাইডলাইন প্ল্যান কস্ট ম্যানেজমেন্টে থাকবে। ঠিক আছে, এই হলো জেনারেল আইডিয়া, এই হলো আমরা কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান। আমরা কস্ট ম্যানেজমেন্ট প্ল্যান শেষ করে ফেললাম। সবাইকে অনেক ধন্যবাদ, থ্যাংকস ফর ওয়াচিং। আমরা আমাদের নেক্সট এপিসোডে আপনাদের সাথে আবার কস্ট ম্যানেজমেন্টের সেকেন্ড এবং থার্ড প্রসেস নিয়ে কথা বলবো। থ্যাংক ইউ ভেরি মাচ।